বাজেট হয়ে গেল 2024-এর জুলাই মাসের 23 তারিখে। গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম যে বাজেট হয়ে যাবার পর আমি আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার বাজারের পরিপ্রেক্ষিতে বাজেট নিয়ে কিছু ছোটোখাটো কিছু তথ্য নিয়ে চেষ্টা করব আলোচনা করার জন্য। কিন্তু প্রথমেই বলে রাখি যে যেহেতু আমি বাজেট বোদ্ধা নয়, আগেই বলেছি, এবং আশা করছি যারা বাজেট বোঝেন এরকম তথ্য অলরেডি বাজারে প্রচুর এসছে, সেটা বাংলা হোক, হিন্দি হোক কিংবা ইংরেজিতে হোক, এবং বিভিন্ন মিডিয়ায় আমি বলছি, সেটা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে টেলিভিশনে, সব জায়গায় মোটামুটি আপনারা একটা আইডিয়া করে ফেলেছেন। কিন্তু আমরা যারা শেয়ার বাজারের পরিপ্রেক্ষিতে বাজারকে নিয়ে ভাবি, অর্থাৎ মেইনলি হচ্ছে মার্কেট উঠবে না পড়বে, তার মতিগতি টেকনিক্যালি কি ধরা সম্ভব হয় মাঝে মধ্যে বা কিছুটা সময়, আশা করছি সেই সমস্ত তথ্য যেটা গত সংখ্যায় আলোচনা করেছিলাম সেখানে অনেকটা তুলে দেওয়া আছে। তো প্রথমে আমরা একটু দেখে নিই যে বাজেটের আগে আমাদের আলোচনার বিষয়বস্তুতে কি উল্লেখযোগ্য পয়েন্ট টেকনিক্যালি, বা বলা যেতে পারে কোন লেভেলসগুলোর দিকে আমরা চিন্তাভাবনা করছিলাম, সেগুলো একটু দেখে নেওয়া যাক। তো কি বলেছিলাম গত সপ্তাহে, যদিও ভিডিও লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তবু একবার দেখে নেওয়া যাক। এখানেও আপাতত যে জায়গায় বাজার বন্ধ হয়েছে, 13 DM এর ওপরে কনজিকিউটিভ ক্লোজিং দিয়ে যেভাবে এগিয়েছে, তাতে ডেফিনেটলি হায়ার এন্ডে ওভারবট জোনে আমরা দাঁড়িয়ে আছি, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। লাস্ট দিনের ক্যান্ডেল এবং দুটো ক্যান্ডেলের পরিপ্রেক্ষিতে যদি চিন্তা ভাবনা করা যায়, তাহলে অবশ্যই একটু সাবধানতা অবলম্বন করা যেতে পারে, কিন্তু তার মানে কোনো নেগেটিভ চিন্তা ভাবনা এই মুহূর্তে আমি করতে পারছি না, যতক্ষণ না 13 DM এর নিচে কনজিকিউটিভ তিনটে ক্লোজিং হচ্ছে। এখন বিগ ইভেন্টের আগে ট্রেডিং ডে বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে সোমবার, কারণ মঙ্গলবার যখন ট্রেডিং হবে তখন বাজেট সেশনও শুরু হয়ে যাবে। ফলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে মানডের ক্লোজিংটা একটু গুরুত্বপূর্ণ, যে 13 DM এর বর্তমান যে ভ্যালু 24,420, এর নিচে দিচ্ছে না। ব্যাক নিফটি রিকভারি করে বেরিয়েছে, সেই সময়টা কিন্তু টোটালি সিএনএক্স আইটিটা উল্টো দিকে হাঁটতে শুরু করেছে। ফলে ইন্টারেস্টিং পার্ট এটাই যে ব্যাংক নিফটি যতটা নেগেটিভ থাকবে, সেটা হতে পারে। আবার বলছি, এরকম কোনো তথ্য নেই যেটা হলে এটা হবেই, কিন্তু তো চার্টিক্যালি ফর্মেশন এবং চার্টের গতিবিধি দেখে মাঝে মাঝে এটা রিয়াকশন হয় যে ব্যাংক নিফটি যদি স্ট্যাগনেন্ট থাকে কিংবা নেগেটিভ বিহেভিয়ার শুরু করে, হতে পারে যে সিএনএক্স আইটি বা আইটি ইন্ডেক্সটা একটু বেশি পারফর্ম করবে। ফলে সেক্ষেত্রে নিশ্চয়ই আমরা এটা অনুমান করতে পারি সেক্ষেত্রে কোন ধরনের স্টকের উপরে বেশি ফোকাস করতে হবে। এবং সিএনএক্স আইটির যদি চার্টিক্যাল ফর্মেশনটা দেখেন, সেটা কিন্তু এভার হাই এর উপরে ক্লোজিং হয়েছে অনেক দিন পর, এবং রাদার আমি বলবো উইকলি 2022-এর একদম প্রথম দিক, শেষ 21-এর শেষ এবং 22-এর শুরুর পর, দিস ইজ দ্য হাইয়েস্ট এভার ক্লোজিং। তাহলে আলোচনাটা নিশ্চয়ই শুনলেন। স্বাগত জানাচ্ছি আপনাদের প্রত্যেককে। আমি শান্তনু, টেকটক উইথ শান্তনু সেনে, আপনাদের সবাইকে। অর্থাৎ এটার থেকে একটু বোঝা যায় টেকনিক্যালসের উপরে একটু পড়াশোনা, একটু আমি বলবো একটু অল্প হলেও যদি দক্ষতা এবং এক্সপিরিয়েন্স আপনি রাখেন, তাহলে হয়তো বাজারের গতিবিধিতে, সেটা যে ইভেন্টই হোক না কেন, কিছুটা হলেও আভাস পাওয়ার সম্ভাবনা থাকে। সেটা বহুবার প্রমাণিত। তবে এটা যে একদম কনফার্ম এটা ভাববেন না, কারণ আপনারাও নিশ্চয়ই জানেন আমরা একটা অনিশ্চিত জায়গায় একটা চিন্তাভাবনা করি, একটা থিওরি পার্ট, টেকনিক্যালস একটা অঙ্কের মাধ্যমে, বা এটা তো স্ট্যাটিস্টিক্যালের প্রচুর জিনিস আছে, সেইগুলো দিয়ে চেষ্টা করি আমরা বোঝার। আর আমার মতো ছোট মানে কি বলবো, শেয়ার বাজারের কথাবার্তা নিয়ে যারা আমি যা বলি তা আমি খুবই যৎসামান্য জানি, সেই ছোট পরিসরে থেকে আমি চেষ্টা করেছি আপনাদেরকে বাজেটের আগেই আভাসটা দেওয়ার জন্য।
আশা করছি সেটা মোটামুটিভাবে ফলপ্রসূ হয়েছে। তো এরকম টেকনিক্যাল যদি আপনারাও চর্চা করেন, আপনারাও কিন্তু পারবেন। এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে এটা কোনো একদম বিরাট বড় রকেট সায়েন্স আছে। তবে হ্যাঁ, ডেরিভেটিভ আমি জানি না, আমি ডেরিভেটিভ পার্ট নিয়ে কোনো কথা বলতে ওই জন্য চাই না, সেই জন্য ওই বিষয়টা সব প্রথম থেকেই আমি ইগনোর করি বলতে পারেন। এবার আসছি এই সপ্তাহে কী আলোচনা করব। প্রথম কথা দেখুন, বাজেট নিয়ে যেহেতু আপনারা অনেক তথ্য পেয়ে গেছেন, আর আমি বিশেষ করে বাজেট যেহেতু এটা অতটা বুঝতে পারি না, ওনাদের মতোই বিভিন্ন জায়গায় মানে আপনাদের মতোই আমি বিভিন্ন যে সমস্ত কথাবার্তাগুলো পাচ্ছি তাদের একটা নির্যাস নিয়ে মোটামুটি বোঝার চেষ্টা করেছি যে বাজেটটা কী হলো। কিন্তু যদি আমাকে যদি বলেন বা আমি আপনাদের ভাবতে বলবো যে এই বাজেটের খারাপ ভালো, এই ট্যাক্স ওই ট্যাক্স তো সেসব হয়েছে, দুটো অ্যাসপেক্ট আছে। দুটো অ্যাসপেক্ট বলতে আমি যেভাবে ভাবছি সেটা হচ্ছে, একটা হচ্ছে পলিটিক্যাল অ্যাঙ্গেল থেকে বাজেটকে পর্যালোচনা করা, সমালোচনা করা, যাই বলেন না কেন, সেদিকে আমার একদম রাস্তা নয়। আর একটা পয়েন্ট হচ্ছে, আমার পয়েন্ট অফ ভিউ থেকে শেয়ার বাজারের গতিবিধিতে কী জায়গা তৈরি হতে চলেছে বা হওয়ার জায়গা, লক্ষণ আমরা কি দেখতে পাচ্ছি। আমার খুব একটা সামান্য প্রশ্ন উত্তর আমি নিজেকেই করেছি। আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন যে সমস্ত জায়গায় ট্যাক্স ফ্যাক্সগুলো বাড়ানো হয়েছে বা যা হোক না কেন, আবার বলছি কোনো পলিটিক্যাল দৃষ্টিভঙ্গি থেকে নয়, খারাপ ভালো মন্দ আপনারা বিচার করেছেন, আমিও দেখেছি। অবভিয়াসলি ট্যাক্স বার্ডেন কারোর পক্ষেই সবসময় খারাপ নয়, কিন্তু আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে, দেখুন বাজেট যারা তৈরি করেন, অর্থাৎ ফাইন্যান্স মিনিস্ট্রির যে দপ্তর আছে এবং যে সমস্ত ইন্টেলিজেন্ট লোকেরা এই জিনিসগুলো তাদের ডেটার থেকে কালেক্ট করে বোঝেন, মানে আগামী 5 বছর কিংবা আগামী 10 বছর, অর্থাৎ তাদের দৃষ্টিভঙ্গি কিন্তু অনেক দূরে। ফলে সেই প্রসঙ্গে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে তারা অনেক বেশি চিন্তাভাবনা করেছেন দূরের দিকে তাকিয়ে, যে আগামী সময়ে আমাদের ইকোনমি এবং শেয়ার বাজার কোন দিকে যেতে চলেছে। ব্যক্তিগতভাবে আমার মনে হয়েছে যে 2018 যখন প্রথম লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স ইন্ট্রোডিউস করা হয়েছিল, তারপর বাজার একটা ডিপ করেছিল। ডিপটা যে বিরাট কিছু হয়েছিল তা নয়, আপনারা চার্ট খুললে বুঝতে পারবেন, আমি যদি ভুল না হই মনে হয় 2018। তারপরে বাজার কিন্তু নতুন হাই করে এবং সেটা বেশি দিন সময় নেয়নি। তারপরে আবার ওখানে বাজারের গতিবিধি অনুযায়ী সেখান থেকে আবার কারেক্টিভ ফেজে বাজার নিচে আসে এবং ওই বাজেটের সময়ের যে লোটা ছিল সেই লোটাকে আবার একটা ডাবল বটম ফর্মেশন করে ওখান থেকে আবার নতুন র্যালি তৈরি করে। তারপরে তো 2000-এর পর, অর্থাৎ র্যালি কিন্তু হয়েছে অত বড় ট্যাক্স চাপানোর পরেও। তখনও কিন্তু এসটিডিগুলো চালু ছিল। কোথাও আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে এটা ইন্ডিকেশন তো নয় যে যারা এটা ভেবে এটা করেছেন যে আগামী সময়ে একটা অল্টারনেটিভ ইনকামের প্রধান জায়গা হতে চলেছে মানি মার্কেট। সেখানে ডাইরেক্ট স্টক মার্কেট হতে পারে, সেখানে মিউচুয়াল ফান্ড হতে পারে, সেখানে আরও অনেক পরিসরের অনেক এক্সচেঞ্জ হতে পারে, মানে যেখানে আমরা ট্রেডার অ্যাজ ওয়েল অ্যাজ ইনভেস্টাররা লগ্নি করেন বা কেনাবেচা করেন। এবং ব্যক্তিগতভাবে মনে হয়েছে তারা হয়তো ভাবছেন যে হয়তো ইন্ডেক্স, হয়তো বাজার আরও ঊর্ধ্বগতিতে যেতে থাকবে, যে কারণে হয়তো তখন আপনি হয়তো এতটাই হয়তো রোজগার করবেন, হয়তো সেখানে আপনার এই যৎসামান্য ট্যাক্স তখন হয়তো মাথায় থাকবে না। এটা আমার ব্যক্তিগত মত, আমি ভুল হতে পারি, বা আমি এখানে কোনো সমালোচনা চাইছি না যে আপনি আমাকে কাউন্টার কোয়েশ্চেন করবেন, কারণ দেখুন যে কোনো জিনিসের যুক্তিও থাকে, তর্কও থাকে। আমার ভিউটা আমি বললাম, সেই দিক থেকে চিন্তাভাবনা করলে আমার মনে হয় এটা একটা ইন্ডিকেশন যে আপনি বেশি আর্ন করুন, বেশি পয়সা দিন, এবং সেটা কোন শ্রেণীর ওপরে চাপিয়েছে এই শ্রেণী, সেই আবার একটা ওই জায়গায় চলে যাচ্ছে। আমি ওই পয়েন্টে যাচ্ছি না, কিন্তু আমি বলছি এই যে এতদিন আপনারা শুনেছেন বা আমি অনেক জায়গায় শুনছিলাম শেয়ার বাজারে ধস, ট্রেডারদের মাথায় হাত, আমি ওই ওয়ার্ড ইউজ করতে পারছি না, সরি। আমি ব্যক্তিগতভাবে আমি বারবার বলি যে আমরা যারা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল করি তাদের হয়তো শব্দ চয়নের খুব ব্যাপারটার উপরে দৃষ্টি দেওয়া উচিত। মানে অ্যাট্রাক্ট করার জন্য আমি একটা থাম্বনেল বানালাম, সেখানে এই সব ওয়ার্ড ইউজ করে খারাপ 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 বলে ব্লাড বাথ এইসব করে, বাস্তবে সেটা নয় হয়তো, এবং সেটা হয়ও নি, সেটা আপনারা খেয়াল করেছেন বাজারে, যে যা ভেবেছেন হয়তো যারা খারাপটা ভেবেছেন তার ঠিক উল্টো দিকে বাজার হেঁটেছে এবং ম্যাসিভলি উল্টো দিকে হেঁটেছে।
আগামী সময় আমার মনে হয় এই ধরনের পড়াশোনাগুলো ঠিকঠাক করে যদি টেকনিক্যালি আমরা এগোতে পারি, ভুলভ্রান্তি থাকবে, কিন্তু তা সত্ত্বেও আমার মনে হয় যে কোথাও না কোথাও নেট টু নেট হয়তো যদি ডিসিপ্লিন এবং ঠিকঠাক পড়াশোনা করা যায়, হয়তো অল্প বিস্তর হলেও ক্যাপিটাল যেরকম আপনি ইন্ট্রোডিউস করবেন তার পরিপ্রেক্ষিতে রোজগারও হয়তো সেটা ঘরে আসতে পারে। তো এই ছিল আমার মোটামুটি ছোটোখাটো চিন্তাভাবনা, যেদিকে চলছে আমি সেদিকেই গা ভাসাচ্ছি, এবং মনে হয় যারা এটা করেছেন তারা দূরের দিকে তাকিয়েই হয়তো করেছেন। এই হচ্ছে আমার ছোট্ট বাজেট অবজারভেশন শেয়ার বাজারের পরিপ্রেক্ষিতে। এবারে যাচ্ছি, আজকে দেখুন মার্কেট নিয়ে তো আলোচনা করব যে বাজার কোথায় দাঁড়িয়ে আছে। তো সেই টেকনিক্যাল পার্টটা এবারে আমরা দেখে নিই যে মার্কেটের পরিপ্রেক্ষিতে সূচক যেখানে বন্ধ হয়েছে সেটা কেমন জায়গায় বন্ধ হয়েছে, এবং এরপরে স্ট্রেচ যে হচ্ছে, এই যে বাজারের গতিবিধি ইন্ডেক্স যে বাড়ছে সেটা সামনের দিকে আর কোথায় কোথায় রেজিস্ট্যান্স আছে, কোথায় কোথায় সাপোর্ট আছে শিক্ষামূলক দিক থেকে। চলুন যাই টেকনিক্যালসে। শুরু করছি উইকলি নিফটির বিশ্লেষণ এবং ব্যাংক নিফটির বিশ্লেষণ। আমার বাঁদিকে নিফটি ডেইলি চার্ট আজকে, এবং ডান দিকে ব্যাংক নিফটি ডেইলি। খুব ছোট্টর ওপরে ছাড়বো আজকে। 26 তারিখ বাজার বন্ধ হওয়ার পর আমরা আলোচনা করব 29 তারিখ, 29/7 থেকে 2/8 মধ্যে আলোচনা। ইভেন্ট যেগুলো আছে, যেগুলো মনে রাখতে হবে সেগুলো হচ্ছে অবশ্যই বিভিন্ন কোম্পানির রেজাল্ট, এবং যেহেতু নতুন এক্সপায়ারি শুরু হয়ে গেছে অগাস্টের, এবং মান্থলি ক্লোজিংটা আসবে। মান্থলি ক্লোজিং এবারে আছে 31 অর্থাৎ বুধবার। খুব ভাইটাল ক্লোজিং। যারা টেকনিক্যাল চার্টস বিশ্লেষণ করেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন। যাই হোক, প্রথমে বাদিকে নিফটির আলোচনার মধ্যে বাদিকে আজকে ডেইলি চার্ট রেখেছি, উইকলি রাখিনি। তার একটাই কারণ, আমি সেটা চার্টের মধ্যে দেখানোর চেষ্টা করছি। প্রথমে যদি আমরা দেখি যে বাদিকের চার্টের পরিপ্রেক্ষিতে নিফটির যেখানে ক্লোজিং হয়েছে সেটা 13 ডিএম এর ওপরে। এই যে রেড লাইনটা আছে সেটা হচ্ছে 13 ডিএম। আমি বারবার আপনাদেরকে অবগত করার চেষ্টা করেছি বা দেখানোর চেষ্টা করেছি যে 13 ডিএম এর নিচে ক্লোজিং হলে বিগ ইভেন্টের আগে, তবে সেখানে একটা আমাদের চান্সেস থাকে কোনো একটা বড় কিছু আপসাইড বা ডাউনসাইডের জন্য। যদিও 13 ডিএম এর নিচে ক্লোজিং হয়নি, মানে পরপর যেটা থাকে, এবং সামহাউ নিফটি ম্যানেজ টু ক্লোজ অ্যাবভ 13 ডিএম এ, যেটা হয়েছিল ঠিক আমাদের বাজেট এই দিনটা 23-এর আগে 22। অর্থাৎ নিফটি যথেষ্ট স্ট্রং জায়গায় বন্ধ ছিল। রিগার্ডিং চার্ট প্যাটার্নের জন্য হয়তো একটু বাজার পজ ছিল, এবং এই ভোলেটিলিটিটা হওয়ার পর বাজেটের দিনকে নিফটি যে লোটা তৈরি করে সেটা হচ্ছে 24,274। সম্ভবত আপনারা অলরেডি স্লাইড দেখেছেন। গত সপ্তাহে আমাদের যে মেজর 3টি সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়ে আলোচনা করেছিলাম, সেখানে সাপোর্ট ছিল 24,055 সম্ভবত। একটু কাইন্ডলি চেক করে নেবেন, আমি যদিও জাস্ট একবার দেখে বললাম। তো তারপরে দুদিন নিফটি পরপর 13 ডিএম এর নিচে ক্লোজিং দিল, এবং শেষ শুক্রবারে যেভাবে ক্লোজিং দিয়েছে, ক্লোজিং বেসিসে আরো 2-4 পয়েন্ট বেশি হলে হাইয়েস্ট এভার হতো। তো সামনে এটাই হচ্ছে বাধা। গতবারেও এরকম একটা ডেলি ক্লোজিং দেওয়ার পর বাজার ফিজল আউট হয়ে যায় ওপেন হাই এক করে। তো এবারে দেখা যাক, যেহেতু উইকলি ক্লোজিংটা খুব ভালো, ফলে স্বভাবতই একটা পজিটিভ বায়াসনেস বাজারের মধ্যে আবার দেখা যাচ্ছে, যদিও 13 ডিএম এর ওপরে ফার্স্ট নাইট কন্ডিশন ওয়াইজ, কারণ এখানে যেহেতু দুটো নিচে ছিল। সামনের দিকে আকাশ তো খোলা আছে, কিন্তু মনে রাখবেন একটা জিনিস আমাদের বারবার মনে রাখতে হবে, সেটা হচ্ছে এই সমস্ত পরিস্থিতিতে আমরা আরএসআই এর উপরে একটু বেশি নজর দেব। অর্থাৎ আরএসআই এখানে ওভারবটে ঢুকবে কি ঢুকবে না, এরকম একটা 14 ডেজ আরএসআই, 65 ডেজ আরএসআই আপনাদের বলা আছে, ওটা কাইন্ডলি চেক করবেন। ওই যে স্পেসটা এখনো আছে তার পরিপ্রেক্ষিতে নিফটির আপসাইডে এখনো জায়গা আছে, যেটা আমরা একটা শর্টার টার্মে একটা রেজিস্ট্যান্স ভাবতে পারি, সেটা হচ্ছে 25,300 থেকে 25,400-র মধ্যে। এক্স্যাক্ট ফিগার আউট করাটা ভেরি ডিফিকাল্ট হয়ে যায়। যারা টেকনিক্যাল অ্যানালিসিস করেন তারা নিশ্চয়ই বোঝার চেষ্টা করবেন। আশা করছি তবুও আপনারা চেষ্টা করতে পারেন এক্স্যাক্ট ফিগার আউট করার জন্য। আজকে এই সপ্তাহের ভেতরে যেটা দেখাবো সেটা হচ্ছে উইকলি। আমি আর বিশেষ দেখানোর চেষ্টা করছি না, কারণ উইকলি স্লোপ যথেষ্ট পজিটিভ, এবং নিফটির ক্ষেত্রে আমাদের খুব একটা দুশ্চিন্তার কারণ এখনো পর্যন্ত নেই। অর্থাৎ ডেইলি চার্টের পরিপ্রেক্ষিতে আমরা যথেষ্ট ভালো জায়গায় ক্লোজিং, এবং বিশেষ করে শুক্রবারের পারফরমেন্স নিশ্চয়ই বুঝতে পেরেছেন। বাজারে নতুন দিন পেয়েছে, নতুন ক্লিয়ারিং হয়েছে, বাজারে ট্রুমেন্ডাস বাইং ইন্টারেস্ট ছিল। এখন আপাতত এই জায়গাটা যদি টেক অফ করে, সেটা গ্যাপে হোক বা ট্রেডিং করতে করতে হোক, 24,854 উইথ ফিল্টার 24,870, এটা 16 পয়েন্ট গোল গোল, কোনো ব্যাকরণ মেনে নয়।
ওপরের দিকে সাইকোলজিক্যাল রেজিস্ট্যান্সগুলো মনে রাখবেন রাউন্ড নাম্বারে সবসময় থাকবে 24,900, 25,000, দেখার বিষয় এখন, তবে বাধা সেরকম নেই। অবজারভেশন একটাই, আরএসআই উচ্চতাজনিত ব্যাপারে কোথায় পৌঁছচ্ছে, সেটা 14ই হোক, সেটা 65ই হোক ডেলি চার্টে। এর থেকে আর কিছু বলার নেই, নিফটি যথেষ্ট ভালো জায়গায়। ইন্টারেস্টিং হচ্ছে ব্যাংক নিফটি 13 DM এর নিচে, নিশ্চয়ই বুঝতে পেরেছেন, তারপরে তার ফলো আপ সেলিংটা অলরেডি ডান। এবার 13 DM এর থেকে যেহেতু কারেন্ট ক্লোজিং যথেষ্ট দূরে আছে, ফলে একটা টান থাকতে পারে, কিন্তু তুল্যমূল্য বিচারে নিফটির থেকে ব্যাংক নিফটির উইকনেসটা একটু বেশি। পুলব্যাক চলছে আপাতত 13 DM এর যা ভ্যালু রাউন্ড নাম্বারে 52,050 ধরে নিন, 52,050, ওটা একটু কমে আসবে। আমরা 52,000কে চিন্তা ভাবনা করে ব্যাংক নিফটির চিন্তা ভাবনা করবো, যে 52,000-এর আশপাশে গেলেই কিন্তু ব্যাংক নিফটিতে আবার একটা সেলিং প্রেশার আসতে পারে। গত সংখ্যায় বলেছিলাম, একটু হিন্ট দেওয়ার চেষ্টা করেছিলাম, নিফটির থেকে ব্যাংক নিফটি একটু গন্ডগোল লাগছে সামান্য, সেই সামান্য উইকনেসের ফল দেখা গেছে। এবং উল্টো দিকে সিএনএক্সআইটির পারফরমেন্স নিশ্চয়ই আমি আর সেকেন্ড টাইম বলছি না। ব্যাংক নিফটি কজ অফ কনসার্ন কেন, সেটা হচ্ছে আমার কাছে প্রথম কথা হচ্ছে উইকলির এমএসিডির স্লোপটা, যেটা এতদিন বেশ স্টেডি ছিল ধীরে ধীরে, এবার ফার্স্ট উইকে ক্লোজিংটা একটু স্লোপ যেটা আমরা দেখি, সেই স্লোপটার কিন্তু একটা উইকে স্লোপ খারাপ, ফলে নেক্সট উইক আমাকে বেশ ক্লোজ আই রাখতে হবে ব্যাংক নিফটির পরিপ্রেক্ষিতে। ফলে সামনের দিকে ব্যাংক নিফটি যতবারই যাক না কেন, আমাকে দেখতে হবে যে 52,000-এর ওপরে ক্লোজিং রাখছে কিনা, এবং এই সমস্ত যে মাল্টিপল জায়গায় সাপ্লাই হয়েছে, যেটা হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, প্রায় 9টা থেকে 10টা ট্রেডিং সেশন যে সাপ্লাইটা ছিল 52,817 স্পটে হাই, ওইটাকে মাথায় রেখে এগোতে হবে। অর্থাৎ 52,800-র পর থেকে 700 থেকে 800 রাউন্ড নাম্বার বারে বারে সাপ্লাই আসার চান্স কিন্তু থেকে যাবে। তাহলে প্রথমে ব্যাংক নিফটিকে 52,000-এর উপরে ক্লোজিং করতে হবে, তারপরে সামনের দিকে যেটা থাকবে সেটা হচ্ছে 52,700 থেকে 52,800। দেখা যে বিষয় একটাই, যে কতটা ব্যাংক নিফটি পুল ব্যাক করতে পারে এবং কতটা সাস্টেন করতে পারে। এছাড়া আপাতত নিফটি আর ব্যাংক নিফটিতে আমার বিশেষ বলার কিছু নেই। সাপোর্ট রেজিস্ট্যান্স দেখে নেবো, সেই অনুযায়ী আমরা উইকের ক্ষেত্রে চিন্তাভাবনা করব। এবং আপনারা নিশ্চয়ই জানেন যে আমি আমার কমিউনিটি পোস্টে প্রতিদিন নিফটির, ফাইন্যান্সিয়াল নিফটির সাপোর্ট রেজিস্ট্যান্সের লেভেলস আমি চেষ্টা করি আপনাদের দিয়ে দেওয়ার জন্য, এবং সেটা হয়তো যারা প্রতিদিনের নিফটির গতিবিধিতে লক্ষ্য রাখেন তাদের জন্য হয়তো কিছুটা হলেও উপকার হয়। তো এই ছিল আজকের নিফটি ব্যাংক নিফটির আলোচনা। চলুন যাই আমাদের পরবর্তী অধ্যায়। এবারে দেখে নিই আজকের পরিপ্রেক্ষিতে, অর্থাৎ শুক্রবারের শেষ শুক্রবার বন্ধ হওয়ার পরিপ্রেক্ষিতে যে সপ্তাহটা আমরা পা রাখতে চলেছি, সেটা হচ্ছে 29/7 থেকে 2/8-এর মধ্যে বাজারের গতিবিধিতে কোথায় সাপোর্ট রেজিস্ট্যান্স আছে নিফটি, ব্যাংক নিফটি এবং ফাইন্যান্সিয়াল নিফটি স্পটের পরিপ্রেক্ষিতে। আজকে 3টি স্টকের টেকনিক্যালস নিয়ে আলোচনা করছি না, নিশ্চয়ই জানেন আপনারা। তার কারণ হচ্ছে আমি গত 1 মাসের ওপরেও হয়ে গেছে, সময় নিলাম একটু, খান 15 স্টক আইডেন্টিফাই করেছি। বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে কোনো রকম এরকম ব্যাপার নয় যে এটা বাজেটের পরিপ্রেক্ষিতে বাজেট ওরিয়েন্টেড স্টক, আমি এসব করতে পারবো না, আমি করিও না। ইনফ্যাক্ট আমার ওরকম চিন্তাভাবনা হয় না। আমি টাইম টু টাইম যে সমস্ত স্টকের টেকনিক্যালসগুলো কেমন ডেভেলপমেন্ট করছে সেই অনুযায়ী, যেদিন 15K সাবস্ক্রাইবার আমার ক্রস করেছিল সেদিনই আপনাদের সঙ্গে আমি একটা প্রমিস করেছিলাম যে খান 15 স্টকের টেকনিক্যালস নিয়ে আলোচনা করব, যেগুলো সম্পূর্ণ শিক্ষামূলক দিক থেকে। অর্থাৎ এই টেকনিক্যালসগুলো আমি জাস্ট লং টার্মের পরিপ্রেক্ষিতে, অর্থাৎ আগামী
1 বছর থেকে 3 বছরের পরিপ্রেক্ষিতে এই চার্টগুলো প্রত্যেক 3 মাস ছাড়া ছাড়া আমাদের অবজারভেশন করতে হবে যে চার্টগুলো কীরকম পরিবর্তন হচ্ছে, পজিটিভ না নেগেটিভ। তো সেই ধরনের খান 15 স্টক আপনাদের সঙ্গে আমি প্রেজেন্ট করছি শিক্ষামূলক দিক থেকে টেকনিক্যালসের সামান্য প্রয়োগ করে। সামান্য এই কারণে কথা বলছি, 15টা স্টকের ওপর যদি সম্পূর্ণ টেকনিক্যালস দেখাতে চাই প্রায় 1.5-2 ঘন্টার উপরে সময় তো লাগবেই, গিয়ে এটা এইভাবে এটাই। তো আমি একটা মিনিমাম প্ল্যাটফর্মে রেখেছি, আপনারা এই চার্টগুলোকে ভীষণ ভালোভাবে বাড়িতে পর্যবেক্ষণ করুন। এক্ষেত্রে বলে রাখা প্রয়োজন, আমি যেহেতু অ্যাট এ টাইম তো আর একদিনে 15টা স্টক বার করতে পারিনি, আমি একটা 1 সপ্তাহ 1.5 সপ্তাহের উপর সময় নিয়ে ফেলেছি। ফলে সেখানে হয়তো আমি যখন চার্টের প্রিন্টটা বার করতে চেষ্টা করছি, অর্থাৎ যখন মানে আমি ভিডিওটা রেকর্ড করছি তার আগে তো এটা নেওয়া, ফলে প্রাইস অ্যাকশানের কিছু পরিবর্তন হয়তো হয়ে থাকবে কিছু কিছু স্টকে। যেমন ধরুন AWHCL, যখন আমি চার্টটা দেখছি তারপরে অনেকটা আরও বেড়েছে, তো তার মানে এই চার্টটা একটু অ্যাপ্রিসিয়েট হয়ে গেছে অলরেডি প্রাইস অ্যাকশানে। প্রাইস অ্যাকশানটাকে কারেক্টিভ ফেজে এসে কোথায় সাপোর্ট আছে আপনারা খুঁজে বার করুন। দরকার হয় আমি টাইম টু টাইম রিভিউ দেওয়ার চেষ্টা করব যখন, কারণ আমরা তো প্রত্যেক সপ্তাহতেই আলোচনা করি, তো সেই সতর্কীকরণ মাথায় চিন্তাভাবনা রেখে বা সতর্কীকরণ বার্তাকে মাথায় মনে রেখে আপনারা এই 15টি চার্ট দেখুন এবং আগামী সময় এই চার্টগুলোকে মানে প্রত্যেক 3 মাস ছাড়া ছাড়া একবার করে অ্যাসেসমেন্ট করুন যে চার্টগুলো কোথায় আছে, খারাপ না ভালো, প্রোগ্রেস কীরকম ধরনের হচ্ছে। হোপফুলি আপনারা আমার নিশ্চয়ই এই শিক্ষামূলক দিক থেকে প্রয়োগ ইনপুটটাকে আগামী সময়ে আপনারা বাড়িতে প্র্যাকটিস করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন আপনাদের টেকনিক্যালসের পড়াশোনা। এবার আসছি ব্রেকআউট স্টকের পরিপ্রেক্ষিতে। দেখুন, ব্রেকআউট স্টকে আপনারা নিশ্চয়ই জানেন যে ব্রেকআউট স্টক মানে বাই বা সেল নয়। ইনফ্যাক্ট আমি আমার চ্যানেলে যতগুলো জিনিস আলোচনা করার চেষ্টা করছি এগুলো সবই ইনপুট। আপনাদের খাটাখাটুনি অনেক বেশি করতে হবে, এটা আমার একটা প্রয়োগ, আমার একটা ধরিয়ে দেওয়ার ব্যাপার যেটা থাকে সেটা চেষ্টা করলাম। এরপরে আপনাদের নিয়মকানুন, সেটা আপনারা ফান্ডামেন্টালি হোক টেকনিক্যালসই হোক, কেটে কুটে বাদ দিয়ে কোনটা ঠিক লাগছে কোনটা ভালো লাগছে নিয়ে আপনাদের যারা ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তাদের সাথে সলা পরামর্শ করুন, মানে এইভাবে ব্যাপারটাকে সাজাতে থাকুন।
প্রসেসটাকে চালু রাখুন। তো সেই জন্য এটা হচ্ছে ব্রেকআউট স্টকের পর্যায়ে। চলুন এবার দেখে নিই এই সপ্তাহের উইকলি ক্লোজিংয়ের পরিপ্রেক্ষিতে কোন প্রাইস অ্যাকশন স্টকগুলো নতুন করে নতুন প্রাইস অ্যাকশনের ইঙ্গিত দেওয়ার চেষ্টা করছে। এবারে আসি ক্লাসের ব্যাপারে। ক্লাসের অলরেডি বেশ কিছু সিট তো ফিল আপ হয়েছে, অনেকেই ইন্টারেস্টেড আছেন যারা, তারা অলরেডি করে ফেলেছেন। 1 সেপ্টেম্বর থেকে ক্লাসটা চলবে। প্রত্যেক রবিবার ক্লাস, অনলাইন ক্লাস, টেকনিক্যালসের স্ক্র্যাচ থেকে কিছুটা অ্যাডভান্স লেভেল পর্যন্ত পৌঁছে দেওয়ার ক্লাসের মাধ্যমে চেষ্টা করি। লাস্ট ক্লাস শেষ হয়ে গেল, অর্থাৎ এই 1 মাসের মধ্যে নেক্সট সেশনের প্রস্তুতিটা আমি করে ফেলছি। আপনারা যারা ইন্টারেস্টেড আছেন, টেকনিক্যালস নিয়ে পড়াশোনা করতে আগ্রহী, তারা ডেফিনেটলি যদি মনে করেন আমার কাছে পড়াশোনা করতে চান, তাহলে নিচে যাওয়া ইমেলে, বা আমি মুখেও বলে দিচ্ছি, ইমেল হচ্ছে amishantanu2020@gmail.com। এইখানে মেল করতে পারেন আপনার নাম, ফোন নাম্বার দিয়ে। আমি সময় পেলে আমি নিজে ফোন করে নেবো, কিংবা আমি আমার ফোন নাম্বার দিয়ে দেবো, আপনারা তখন যোগাযোগ করে নিতে পারেন ক্লাসের অন্যান্য নিয়মকানুন ব্যাপারগুলো। মোটামুটিভাবে 12টা সপ্তাহ ক্লাস চলবে, অর্থাৎ 12টা রবিবার ধরে ক্লাস চলবে, সবটাই অনলাইনে। তো এই ছিল মোটামুটি একটা ইনফরমেশন। অলরেডি কিছু হয়ে গেছে, টুকটুক করে অনেকেই এসে গেছেন, অনেকে বলে রেখে দিয়েছেন, আমি জানি না তারা দেখছেন কি না। তো আমার স্পেসিফিক্যালি নাম অনেকের মনে নেই, যাদের মনে আছে তাদেরকে একটা ইনফর্ম করে দিচ্ছি। তা না হলে যদি যোগাযোগ করে নেন অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, আমার লিমিট একটা থাকে। তো এবারে শেষের দিক, ক্লাসের পরে যেটা থাকে সেটা হচ্ছে অবশ্যই আপনাদের কাছে সবসময় অনেক কিছু রিকোয়েস্ট করে থাকি। যেমন ধরুন, আমি বারবার বলার চেষ্টা করেছি যে দেখুন, সেবি বিভিন্ন ধরনের নিয়মকানুন তো তৈরি করেছেন, তার মধ্যে আমরা যারা ইউটিউবার এবং সেবি রেজিস্টার্ড নয়, কারণ আমরা ওপেন স্টক বাই সেল আমি অন্তত বলিনি, বলবও না। এবং আমার পার্সোনালি কোনো রকম মানে কি বলবো, টেলিগ্রাম বা কোনো গ্রুপ বা কোনো ধরনের মেসেজ সার্ভিস এইসব কিছু নেই। ফলে বিভ্রান্ত হবেন না। যদি কোনো সময় এরকম ধরনের ইনফরমেশান পান, আমি চাইবো আপনারা আমাকে কাইন্ডলি জানান যে এরকম কোনো উল্টো জায়গায় কিছু হচ্ছে কি না। তো এটা একটা ইনফরমেশান। ফলে আমি চেষ্টা করি আমার এই ইউটিউব চ্যানেলটাকে যেমন আপনারা শিক্ষামূলক দিক থেকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আপনারাও কিছুটা উপকৃত হচ্ছেন, আমিও কিছুটা উপকৃত হচ্ছি, পড়াশোনাগুলো নতুন করে ঝালাচ্ছি, কিছু পুরনো পার্ট আবার তুলে নিয়ে আসার চেষ্টা করছি, সঙ্গে কিছু নতুন অ্যাডিশানও দেওয়ার চেষ্টা করব। তো সেরকম প্রয়োগ প্রত্যেক সময়তেই করার চেষ্টা করেছি। তো এই শিক্ষামূলক দিক থেকে এই চ্যানেলটা এগিয়ে যাচ্ছে আপনাদের সহযোগিতায়, অর্থাৎ আপনাদের একটা লাইক, একটা কমেন্ট এবং শেয়ার। আর যদি বারবারই রিকোয়েস্ট করি, যদি আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, অর্থাৎ যদি পছন্দ হয় এই চ্যানেলের মাধ্যমে শেয়ার বাজারকে কীভাবে দেখছেন উইকের পরিপ্রেক্ষিতে, মাসের পরিপ্রেক্ষিতে এবং বছরের পরিপ্রেক্ষিতে, সেই হিসেবে যদি আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাতে উইন উইন সিচুয়েশান আমরা দুজনেই থাকবো। ফলে এই আশা রেখে আজকের অনুষ্ঠান শেষ করছি এবং আশা করছি দায়িত্বশীল যেমন আমি হওয়ার চেষ্টা করব, আপনারাও হবেন। অর্থাৎ ভ্যালুয়েবল কমেন্ট, এবং কোনো ধরনের এই ধরনের ব্যাপার ভাববেন না যে এখানে আমি বাই বলছি, টার্গেট, স্টপ লস, এসব কোনোভাবে ভাববেন না। কাজটা আপনাকে করতে হবে, এটা আমার একটা ইনপুট, একটা প্রয়াস বলতে পারেন।
বাকি এর উপরে কাঁচি চালানোর দায়িত্ব আপনাদের, অর্থাৎ কোনটা রাইট কোনটা ভুল কোনটা কিভাবে দেখবেন না দেখবেন এবার দায়িত্ব কিন্তু আপনাদের। শেষ করছি আজকে, দেখা হচ্ছে পরবর্তী সপ্তাহে শনিবার। ততক্ষণের জন্য ধন্যবাদ।